পৃথিবীর মধ্যে আমার মনে হয় বাংলাদেশিরা পুলিশ সম্পর্কে যতটা উৎসাহী অন্য কোনো দেশের মানুষ অতটা উৎসাহী নয়। আর পুলিশ সম্পর্কে উৎসাহ থাকাটাই স্বাভাবিক, কেননা পুলিশ এবং পুলিশিং মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামষ্টিকগত সব স্তরেই কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে অথবা হস্তক্ষেপ করতে হয়। পুলিশের কাজকর্ম রাস্তার সাধারণ নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিটিকেও পর্যন্ত স্পর্শ করতে পারে, যার ফলে আমরা পুলিশিং নিয়ে এত কথা বলি। পুলিশিং সম্পর্কে আধুনিক জগতের যতটুকু জানাশোনা আছে আমাদের, তার মধ্যে ব্রিটিশ, আমেরিকান এবং অস্ট্রেলিয়ান পুলিশিং সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ যথেষ্ট উৎসাহী। এবং অস্ট্রেলিয়ায় যত বাংলাদেশের অভিবাসী আমাদের আছে, বিশেষ করে শিক্ষার জন্য, পড়াশোনার জন্য যায়, আমার মনে হয় যে আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউরোপের থেকে পরেই অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি হবে। তো আমরা আমাদের মাঝে পেয়েছি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী। তিনি আমাদের রংপুরের সন্তান। এখানে হনুমানতলায় ওনার বাড়ি। উনি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন এবং উনি সেখানে পড়াশোনা করতে গিয়েছেন। পড়াশোনা করে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পরবর্তী সময়ে সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরেই সেখানে আবার একই বিষয়ে তিনি শিক্ষকতা শুরু করেছেন। তো অস্ট্রেলিয়ান পুলিশিং এর সাথে বাংলাদেশের পুলিশিংয়ের তুলনা করা যেতেই পারে। তো আমাদের সাথে আমাদের এই ভাই আছেন, যিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন এবং অস্ট্রেলিয়ার পুলিশের সাথে তার কোনো না কোনোভাবে ইন্টারাকশন হয়েছে। এবং যেহেতু তিনি এক অস্ট্রেলিয়া প্রবাসী, কোনো না কোনোভাবে, আমি পূর্বেই বলেছি যে পুলিশের কাছে মানুষকে যেতেই হয়, যে কোনোভাবে হোক না কেন। সেবার জন্য যেতে হয়, আবার অপরাধ প্রতিরোধ বা অপরাধের প্রতিকারের জন্যও যেতে হয়। স্বাভাবিকভাবেই ইনি আমাদের পুলিশের কাছে গিয়েছেন। তার চেয়েও বড় কথা হচ্ছে ইনি একজন অনুসন্ধানী ব্যক্তি, অতএব সব বিষয়ে উনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারেন। তো আমরা তার কাছ থেকেই এখন জানতে চাব যে তিনি তো বাংলাদেশের পুলিশ দেখেছেন, অস্ট্রেলিয়ার পুলিশ দেখেছেন, তো দুই পুলিশের মধ্যে কতটুকু পার্থক্য উনি করতে পেরেছেন এবং অস্ট্রেলিয়ান পুলিশের ব্যবহার, আচার এবং তাদের সেবাদান কার্যক্রম সংক্রান্তে ওনার অভিজ্ঞতা যদি একটু আপনি বলতেন। প্রথমে আপনার পরিচয় একটু দেবেন, তারপরে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে শিক্ষকতা করছি। আমি 2018 মার্চ থেকে অস্ট্রেলিয়াতে। তো এই সময়ের মধ্যে আমি দুবার পুলিশের সম্মুখীন হয়েছি। তো প্রথমটা খুবই ইন্টারেস্টিং। আপনারা অনেকে জেনে থাকবেন যে অস্ট্রেলিয়ার বিভিন্ন শপিং সেন্টারে এক ধরনের চেয়ার দেওয়া থাকে যেটা আপনাকে মাসাজ করে। তো আপনি $2 কয়েন যদি সেই চেয়ারের একটা নির্দিষ্ট স্থানে দেন, তাহলে আপনি 30 মিনিটস হচ্ছে চেয়ারটা আপনাকে মাসাজ করবে। তো আমি এরকম একটা চেয়ারে বসার পর বসে তারপরে বাসায় চলে গেছি। তারপরে বাসায় যাওয়ার পর দেখি যে আমার মানিব্যাগটা আমার পকেটে নাই। আমি কোনোভাবেই মনে করতে পারছিলাম না যে আমার মানিব্যাগটা কী হলো। আমি তো খুব টেনসড হয়ে গেলাম, কারণ এটা ঘটেছিল আমি যখন একজন স্টুডেন্ট। আমার $1200 মতো ছিল আমার মানিব্যাগে। তো বিকেলের দিকে একটা ফোন আসলো, কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারি নাই। পরে ঘন্টাখানেক পরে আবার আমি ফোনটা যখন রিসিভ করলাম, ব্যাক করলাম, তখন বললো যে তারা ব্যাংক থেকে আমাকে ফোন করেছে এবং তারা আমাকে জানালো যে আপনার মানিব্যাগটা পাওয়া গিয়েছে, আপনার ম্যাসকট পুলিশ স্টেশনে আপনাকে যেতে হবে। তো আমি পুলিশ স্টেশনে গেলাম। যাওয়ার পরেই ওরা প্রথমে আমাকে বলল যে তোমার আইডি দাও, তুমি যে সাইফুল ইসলাম সেটার প্রমাণ কি। তো আমি তখন আমার পাসপোর্টটা শো করলাম। পাসপোর্টটা দেওয়ার পর তারা বলল যে এই মানিব্যাগটা যে তোমার, তার কী কী প্রমাণ আছে। তো আমি বললাম যে ওখানে আমার ইউনিভার্সিটি আইডি কার্ড আছে, আমার সম্ভবত অ্যারাউন্ড $1200 আছে, তারপরে আমার ড্রাইভিং লাইসেন্স আছে। তো তখন তারা বললো যে হ্যাঁ, তোমার ইনফরমেশনের সাথে এটা অনেকটা মিলে গিয়েছে। তখন তারা আমাকে মানিব্যাগটা ব্যাক করলো। ব্যাক করার পর আমি দেখলাম যে তারা ওই মানিব্যাগে আমার কতগুলো ডকুমেন্টস আছে সবগুলোর একটা ডেটা শিট তৈরি করছে।
এবং যে টাকাটা $1200 কয়টা কত টাকার নোট, তারা একটা এক্সেল স্প্রেডশিটে সেটা লিপিবদ্ধ ছিল যে 50 টাকার নোট 5টা, 100 টাকার নোট 2টা, কয়েন, ইভেন মানে কয়েনের ইনফরমেশনটা সেখানে ছিল। তারপরে আমার ব্যাংক কার্ড, আমার ইউনিভার্সিটি আইডি, প্রত্যেকটার ইনফরমেশন ডিটেলস সেখানে ছিল। তো এটা আমার মানে অনেক ভালো লেগেছে যে তারা সব ইনফরমেশন রেকর্ড রেখেছিল এবং আমাকে পুরোটাই আমাকে ফেরত দিয়েছে। তারা চাইলেই হয়তো সেখান থেকে কিছু টাকা সরিয়ে ফেলতে পারতো, যে আমাদেরকে জমা দিয়েছে সে দেয়নি, কিন্তু সেটা করেনি তারা ঠিক যে অবস্থায় আমার মানিব্যাগটা হারানো গিয়েছিল ঠিক সেভাবেই তারা আমাকে সেটা ফেরত দিয়েছে এবং আমি খুবই হ্যাপি তাদের এই সার্ভিসে। আমার দ্বিতীয় যে ইন্টারাকশনটা হয় পুলিশের সঙ্গে সেটা খুবই রিসেন্ট, 3 কি 4 মাস আগে। আমি আমার ওয়াইফকে নিয়ে ড্রাইভ করছিলাম, তো আমি লেফট লেনে ছিলাম। লেফট লেনে আমার সামনে 4টা গাড়ি, ওরা লেফট ইন্ডিকেটর দিয়ে অপেক্ষা করছিল। তো আমি যেহেতু সোজা যাব, আমি তখন রাইট লেনে ইন্ডিকেটর দিয়ে টার্ন করে আবার সামনে গিয়ে লেফট লেনে যাই। বাট বাই দিস টাইম যে 4টা গাড়ি লেফটে যাওয়ার জন্য অপেক্ষা করছিল, একজন তার মাইন্ড চেঞ্জ করে এবং সে দ্রুত আমার পিছনে চলে এসে আমাকে একটা হর্ন দেয়। বাই দিস টাইম একটা পুলিশের গাড়ি আমার পিছনে চলে এসে আমাকে তারা সিগন্যাল দেয় যে তুমি দাঁড়াও। আমি দাঁড়ানোর পর তারা আমাকে বলল যে তুমি তো তোমার পিছনে যে ছিল তার রাস্তা ব্লক করেছো, তুমি এত শর্ট ডিস্টেন্সে তুমি লেফট টার্ন করতে পারো না, তোমাকে তোমার পিছনে যে ছিল তাকে একটা সেভ এক্সিট দেওয়ার পর তুমি লেফটে যেতে পারো। তখন তারা আমাকে বললো যে তুমি কি তোমার দোষ স্বীকার করছো? আমি বললাম যে হ্যাঁ, আমি আমার দোষ স্বীকার করছি। বলছে তোমার কোনো কোশ্চেন আছে আমার কাছে? আমি বলছি না, কোনো কোশ্চেন নেই। তারপরে বললো যে তোমার এই অফেন্সের জন্য 400, আমার ঠিক মনে নেই, $450 বা $460 জরিমানা হবে এবং তোমার 3 পয়েন্ট কাটা যাবে। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি এটা করতে পারো। তারা আমার ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশনটা নিয়ে আমাকে 5 মিনিটসের মধ্যে ছেড়ে দিল। তো এটাতে আমি গিলটি ছিলাম, সো আমার কাছে মনে হচ্ছে যে তারা যেটা করছে। এখন আমি বলতে চাই আমার একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশে। অনেক থেকেই বলে থাকে যে বাংলাদেশে তারা পুলিশে অনেক ধরনের হেনস্থার শিকার হয়, কিন্তু আমার ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট। আমার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আমার পুলিশ ক্লিয়ারেন্সের দরকার ছিল। তো তখন আমি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি এবং সম্ভবত রংপুরের এসবি ব্রাঞ্চ থেকে সেটা ইনভেস্টিগেশনে যায়। তো আমি আমার ভাইসটাকে বলি যে আসবে তাকে তুমি একটু ভালোভাবে ইয়ে করো, আমার এটা কুইকলি দরকার। এবং আমার ভাগনা তাকে বলে যে আচ্ছা, আপনি যেহেতু আসছেন আপনাকে যাতায়াতের একটা খরচ বাবদ কিছু দেই। তখন বলছে যে না, আগের দিন আর নাই, আমরা আসলে এইটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা এটার জন্য কোনো ধরনের খরচ, এটা সরকারি ব্যয় করে, আমরা আসলে কোনো ধরনের খরচ আমরা আপনাদের কাছ থেকে নিতে পারবো না। এবং উইদিন 1 উইক তারা সেটা আমাকে রেডি করে এবং আমার ইমেলে তারা সেন্ড করে দেন। এই যে আমি দেখলাম যে আসলে আমাদের দেশেও যে সেম টাইপের সার্ভিস পাওয়া সম্ভব, এটাও আমার একটা এক্সাম্পল যেটা আমি দিতে পারি। আমি খুব রিসেন্টলি হয়তো 6 মান্থস বা 9 মান্থস আগে যেটা আমি রংপুর ব্রাঞ্চ থেকে এটা পেয়েছি। সো আই এম ভেরি হ্যাপি যে সার্ভিসগুলো আমি অস্ট্রেলিয়াতে পেয়েছি এবং রংপুরে পেয়েছি। আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে একমত হবেন যে এই ধরনের সার্ভিস আমরা পেয়ে থাকি। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা তো ওখানে যখন বসবাস করেন, জি, তখন আপনাদের সহপাঠী বা সহকর্মীরা ওই দেশের পুলিশ সংক্রান্তে কিছু মুখরোচক কোনো কথাবার্তা বা এই জাতীয় গল্পগুজব আপনারা পান কি না? যদি পেয়ে থাকেন, নেগেটিভ নেগেটিভ হোক বা পজিটিভই হোক, নাই বললেই চলে, কারণ ওখানে পুলিশের সাথে সাধারণ মানুষের ইন্টারাকশন খুবই কম। মেইনলি ইন্টারাকশন হয় ড্রাইভিং অফেন্সের কারণে। আদারওয়াইজ মানুষ পুলিশকে এত ভয় করে, তারা পলিসি বা রুলসগুলো এত সুন্দর করে ফলো করে যে পুলিশের সঙ্গে আসলে ইন্টারাকশনটা ওইরকম আমাদের প্রয়োজন পড়ে না। তবে মাঝে মধ্যেই আমরা দেখি যে অনেক পুলিশের গাড়ি, যেমন একদিন পার্কে আমার ছেলের বয়সী 14-15 বছরের বয়সী ছেলেরা, তারা কোনো ধরনের একটা কথা কাটাকাটি হয়, তারপরে একটা ছেলে বলে যে আমি তোকে দেখে নিব বা এরকম কিছু। সামওয়ান যে দেখছে যে এই বাচ্চারা মারামারি করছে, তারা পুলিশকে কল করে। উইদিন 5 মিনিটস 5 থেকে 6টা গাড়ি চলে আসে।
চলে এসে তারা সব বাচ্চাদেরকে তখন জিজ্ঞাসা করে তোমাদের কি প্রবলেম, তোমরা কেন অ্যাগ্রেসিভ, এবং তারা পুলিশ এসে তখন ওখানকার যারা গার্ডিয়ান ছিল তাদেরকে জাস্ট মানে একটু ওয়ার্ন করে যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে যাও, এটা আসলে শোভনীয় নয়। হ্যাঁ, তারপরে তারা চলে যায়। কিন্তু মানে ব্রাইব আমি এ পর্যন্ত শুনি নাই যে কাউকে ব্রাইব দিতে হয়েছে বা কিছু। আর একটা জিনিস যেটা আমরা পুলিশের এগেনস্টে যেতে পারি, যেমন আমাকে যে পুলিশ অফিসার ফাইন করেছিল রাস্তাতে, আমি যদি মনে করি যে সে আমার সাথে অন্যায় করেছে, আই ক্যান গো টু দ্য কোর্ট, এবং কোর্টে ওই পুলিশ অফিসারকে এভিডেন্স শো করতে হবে যে রোডে যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরা দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে আমি ওখানে ভুল করেছিলাম, এই কারণে সে আমাকে জরিমানা করছেন। তো সে যদি প্রমাণ না করতে পারে, তার শুধু ভার্বাল মানে ক্লেমটা অনেক সময় অ্যাকসেপ্টেড হয় না, তাকে অবশ্যই এভিডেন্স শো করতে হবে যে আমি একটা অফেন্স করেছি। তো এই জিনিসগুলো খুবই ভালো। তো এমনি আপনার যেখানে বসবাস করেন, হ্যাঁ, সেই জায়গাতে চুরি বা মার্ডার এই জাতীয় কোনো ঘটনার কথা আপনার মনে পড়ে কি না, বা সেখানে যদি হয় তাহলে অস্ট্রেলিয়ান পুলিশ সেটাকে কিভাবে হ্যান্ডেল করলো আপনার দেখা মতে? আমার দেখা মতে আরেকটা ভালো প্রশ্ন করেছেন। আমার পাশের ইউনিটে একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক উনি ছিলেন। তো আমরা জানতাম না যে উনি মারা গিয়েছেন। সো হঠাৎ একদিন পুলিশ আমাদের বাসায় আসলো, এসে বলল যে তোমাদের পাশের বাসায় যে ডাকাতি হয়েছে তোমরা কি জানো নাকি? তা আমরা বললাম যে না, তো আমরা তো জানি না। বলে কি তোমরা জানো যে ও মারা গিয়েছে? আমরা বললাম যে না, আমরা তো এটাও জানি না। বলে যে না, ও তো এরকম 15-20 দিন আগে মারা গেছে এবং ওর জানালা ভেঙে ডাকাতি হয়েছে। তখন আমার ওয়াইফ পুলিশকে বললো যে হ্যাঁ, আমরা একটা শব্দ পেয়েছিলাম, কিন্তু আমরা যেহেতু রাস্তার পাশে থাকি এইরকম শব্দ তো প্রায় শোনা যায়, কিন্তু এটা যে জানালা ভাঙার শব্দ এটা আমরা বুঝতে পারিনি। জাস্ট তারা আমাদেরকে এই প্রশ্নটা করেই চলে গেছে, আর ফার্দার কোনো প্রশ্ন করেনি বা কখনো কিছু করেনি আর কি। মানে পুলিশ? হ্যাঁ। তার মানে হচ্ছে আপনারা যে জায়গায় থাকেন সেখানেও ডাকাতি বা দস্যুতার মতো অপরাধ সংগঠিত হয়। হ্যাঁ, এবং সেই অপরাধের তদন্ত করার জন্য পুলিশ আসে, তারপর আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করে, যে ইন্টারভিউ করে, এবং সেই ইন্টারভিউর ক্ষেত্রে আপনি এর বেশি তথ্য আপনি আমার যতটুকু জানা ছিল ততটুকুই তাদেরকে দিয়েছি। পারেননি, যেটুকু আপনার জানা ছিল সেইটুকুই দিয়েছেন। জি জি। তাহলে আমি তো মনে করি ওখানে চুরি ডাকাতি হয় না। না, চুরি ডাকাতি হয় বিশেষ করে, এবং চুরি ডাকাতির চেয়েও যেটা খুবই খারাপ হয় সেটা হলো সুপার শপগুলোতে কিছু মানুষ আছে যারা হচ্ছে মানে বাজে ব্যবহার করে, স্টাফদের সাথে মারামারি করে অনেক সময়। তো তখন ওই সুপার শপগুলো পুলিশ কল করে, এটা খুবই ফ্রিকোয়েন্ট একটা ঘটনা, এবং তখন সেখানে এসে তারা ওই ধরনের লোকগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু তারপরে কি হয় এটা আমরা জানি না। বাট আমি আমার এই 8-9 বছরে এরকম 3-4টা ঘটনা দেখেছি যে পুলিশ এসে সুপার শপে কাউকে আটক করে রেখেছে। সমাজ বিজ্ঞান হিসেবে একটা কোশ্চেন করব, সেটা হলো জানি যে আর্থিকভাবে মানুষ যদি অভাবগ্রস্ত থাকে তাহলে তার যে নৈতিকতা, আর যারা উঁচু শ্রেণীর যাদের আর্থিক সক্ষমতা বেশি, তারা এই ধরনের মানে চুরি বা ডাকাতি বা আর্থিক যে সমস্ত বিষয় আছে, যে সমস্ত ইলিগেল ওয়েতে অ্যাসিভ করা যায়, এগুলোতে কম মনে হয় সাধারণত, এটা আমরা জানি। তো বাংলাদেশে আমি বলবো যে আমাদের দেশ হয়তো অর্থনৈতিকভাবে অস্ট্রেলিয়ার মতো এত উন্নত না, দেশের কর্মসংস্থানের যথেষ্ট ঘাটতি আছে, ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক আমাদের ঝক্কি ঝামেলা পোহাতে হয়। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া আমাদের থেকে অনেক অনেক আগানো। তো কি মনে হয় যে একটা দেশ আর্থিকভাবে সক্ষম হলেই সেই দেশটা মানুষের যে মরাল বা মানুষের যে নৈতিকতা, এটা কি উন্নত হয় না আসলে সেম থেকে যায়? কি মনে হয় বিষয়? আসলে এখানে আমি একটু অন্যভাবে বলবো। ওখানে একজন পুলিশ অফিসার বাংলাদেশি টাকায় হয়তো বা মাসে 6 থেকে 7 লাখ টাকা বেতন পায়, বা মানে মিনিমাম, এর বেশিও পেতে পারে, আমার জানা নেই। তো এবং তাদের আসলে চাহিদা মানে সেটা তাদের বেতন দিয়ে অনেক সময় হয়ে যায়। কিন্তু আমাদের দেশে আমি বলবো যে আমাদের গভর্নমেন্ট সেক্টরের স্যালারিটা অনেক কম, কারণ সোসাইটিতে যেভাবে ইনফ্লেশনটা হয় আমাদের স্যালারিটা সেভাবে ইনক্রিজ হয় না, যার কারণে অনেককেই দেখা যায় যে তারা অ্যাটলিস্ট সোসাইটির নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য অনেক সময় অল্টারনেটিভ চিন্তাভাবনা করতে হয় তাদেরকে। এটা একটা মূল কারণ। আর বিদেশে আসলে ধনী গরিব সাধারণ মানুষের
ক্ষেত্রে কেমন কাজ করে, মানে অপরাধ করার ক্ষেত্রে? অপরাধ টেন্ডেন্সি নেই বললেই চলে। এইটা কেন আমি জানি না। ইভেন যেসব, আমরা তো প্রায় 2 লাখের উপরে বাঙালি অস্ট্রেলিয়াতে আছে, আমাদের মধ্যে ক্রাইম করার টেন্ডেন্সি নাই বললেই চলে। সবাই রুলস ফলো করে। ওখানে একটা বাঙালি মেয়ে রাত 1টা 2টা 3টায় বাসে একা যাতায়াত করতে পারবে, কোনো ধরনের এ পর্যন্ত আমার জানা নেই। সিকিউরিটি বোধটা কি বাংলাদেশ থেকে বেশি তাহলে অস্ট্রেলিয়াতে? অবশ্যই, মানে ফিলিংটা অনেক বেশি। মানে আমার ওয়াইফ বা আমার সান একা ট্রাভেল করবে, স্কুলে যাবে, আমার চিন্তা করতে হবে যে কেউ তুলে নিয়ে যাবে। দিস ইজ মানে বিয়ন্ড ইমাজিনেশন। এটা যে হয় না তা না, বাট হয়তো বা 1 লাখে একটা। হ্যাঁ, যার কারণে ওখানে আপনি একজন আপনার মেয়েকে পড়তে পাঠালেন, সে হয়তো ইয়ার 11 বা 12 যাচ্ছে। এখানে একটা ইয়ার 11, 12, আমি গতকালও আমার স্কুলে দেখলাম যে প্যারেন্টসরা বাচ্চাদেরকে নেওয়ার জন্য সব লাইন ধরে বসে আছে। কী পরিমাণ ওয়েস্টেজ অফ টাইম যে এই প্যারেন্টসগুলো। কিন্তু ওখানে আমাদের ছেলেরা মানে যখন থেকে তারা একা চলতে পারে তখন থেকে তারা প্রাইমারি স্কুলগুলোতে যায়, হাই স্কুলে সবাই নিজে নিজে, মানে ক্লাস 7 থেকে সবাই নিজেরাই স্কুলে যাচ্ছে, ট্রাভেল করতেছে। সাধারণ একটা প্রশ্ন, সেটা হলো এই বাংলাদেশ থেকে শুধু অস্ট্রেলিয়া নয়, আমেরিকা, কানাডা, উন্নত দেশগুলোতে আমাদের দেশের যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ওরা পড়তে যাচ্ছে সেখানে। হ্যাঁ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতেছি যে এরা আর দেশে ফিরে না। মানে এটা কি জন্য মনে হয়, মানে কেন এরা আর দেশে ফিরে না? এই যে একটা ভালো স্টুডেন্টস যে হয়তো এই দেশে থাকলে, চাকরি করলে, ব্যবসা বাণিজ্য করলে বা অন্য কোনো প্রফেশনে ঢুকলে সে হয়তো দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারতো। মানে এই দিক থেকে তো আমরা এই যে মেধা যে ড্রেন হয়ে গেল দেশের জন্য, দেশের একটা ক্ষতি হয়ে গেল, এটা কেন হচ্ছে? মানে কেন বিদেশে গিয়ে মানুষ পড়াশোনা করতে যাচ্ছে বা অন্য কোনো দেশে যাচ্ছে, সে আর এই দেশে আসে না, মানে কেন? আমি আসলে আমার কথাটা বলতে পারবো, অন্যদের কথাটা ওইভাবে হয়তো বা বলাটা আমার জন্য ঠিকও হবে না। আমার ক্ষেত্রে আমি প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি ফুললি ডিটারমাইন্ড যে আমি চলে আসব। বাট থার্ড ইয়ারে যে আমার ছেলের যে ডেভেলপমেন্ট আমি দেখলাম উইদিন 3 ইয়ার্স, ওর যে নলেজ ইনক্রিজ হলো এই 3 বছরে, তারপরে আমার ওয়াইফের যে ফ্রিডম এবং সে যতটা ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা করতে পারতেছে, তখন আমার কাছে মনে হলো যে না, আমি তো আসলে ওই মানে লেস সিকিউর জায়গায় আমি আর ফিরে যেতে চাই না। সিকিউরিটি একটা বড় কনসার্ন। কারণ এখানে আমি যখন থাকতাম, আমি একটা ভাঙা গাড়ি কিনলাম, সেই গাড়ি কেনার পরে আমি মাস্তানদের ফোন পেলাম যে আমার তাদেরকে 3 লক্ষ টাকা দিতে হবে। এই ভয়ে আমি 2 সপ্তাহের মধ্যে আমার বাসা চেঞ্জ করে মিরপুর ডিএইচএসের ভিতরে গেলাম। কিন্তু ওই যে আমার ভয়টা যে আমার ছেলে বাইরে গেলে কেউ তুলে নিয়ে যাবে, আমরা ওকে বাইরে খেলতে যেতে দিতাম না। ও সারাক্ষণ রুমের মধ্যে থাকতো এবং সারাক্ষণ রুমের মধ্যে থাকার কারণে ও ওয়েট গেইন করতে থাকলো, ওর গ্রোথগুলো ব্যাপার হলো না। বাট আমি যখন দেখলাম যে আমার ছেলে ওখানে আমি মাঠে ছেড়ে দিলে আমাকে চিন্তা করতে হয় না সে কী করতেছে। হ্যাঁ, কারণ ওইটার কোনো প্রশ্নই আসে না যে কেউ তুলে নিয়ে যাবে। তো এইগুলো যখন চিন্তা করলাম, মানে ফিনান্সিয়াল ব্যাপারটাই আসলে মেইন না এখানে, মানে সিকিউরিটিটা একটা অনেক বড় কনসার্ন। তো এইগুলো যখন আমি দেখলাম যে অনেক ভালো, তখন আমি আস্তে আস্তে চিন্তা করতে থাকলাম যে না, আমার ছেলের ডেভেলপমেন্ট ভালো হচ্ছে, ওদের পড়াশোনার স্টাইল কমপ্লিটলি ডিফারেন্ট। এইখানে ক্লাস 5-6-এ এতগুলো বই দেয় যে বাচ্চারা পুরো মানে সারাদিন রাত পড়ে ওদের মাথা নষ্ট হয়ে যায়। ওদের তো মনে হয় ক্লাস 4-5 পর্যন্ত কোনো এক্সামই হয় না। হ্যাঁ, তারপরে যে খুবই শর্ট এক্সাম, কিন্তু ওদেরকে এনকারেজ করা হয় প্রচুর বই পড়ো। এবং আমি আমার ছেলের কাছ থেকে জানতে পারলাম যে চায়নাতে ওরা কোনো লেটার নাই, ওরা যেই ইমেজগুলো ইউজ করে ওইটা এক একটা মিন করে, যে এটা মা, এটা বাবা, এটা টেবিল, এটা চেয়ার। আমাদের মতো ক খ গ ঘ নাই। আমি কিন্তু এটা আমার ছেলের কাছে শিখছি, কারণ ওদের স্কুলগুলোতে প্রচুর বই পড়তে, মানে ক্লাস 3-4 বাচ্চারা ওদেরকে বই পড়ানোর জন্য ওদেরকে এনকারেজ করা হয় যে তোমরা বই পড়ো, সেইগুলো শেয়ার করো ক্লাসের মধ্যে। হ্যাঁ, এইভাবে ওদের মধ্যে তোমার নলেজ ডেভেলপমেন্ট হয়। আমাদের এখানে গতানুগতিক বই দিয়ে মানে বাচ্চাদের পুরো, ওরা তখন ভীত হয়ে যায় পড়াশোনা সম্পর্কে। ওরা ইন্টারেস্ট, অস্ট্রেলিয়াতে একটা বাচ্চা স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করে, আর এখানে বাচ্চারা স্কুলে না যাওয়ার জন্য কান্নাকাটি করে। খুব ইন্টারেস্টিং। তো একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে কি করলে বাংলাদেশের পুলিশ অস্ট্রেলিয়ান পুলিশের মতো গ্রহণযোগ্য এবং দক্ষ হতে পারত? এটা খুবই
কঠিন প্রশ্ন আমার জন্য, বাট আমি মনে করি যে আমি তো আপনাদের ট্রেনিং সম্পর্কে আমি অত অবগত না, কিন্তু আমার মনে হয় যে আপনাদের অবশ্যই এথিক্স এবং মোরাল বিষয়ে হয়তো পড়াশোনা করানো হয়, মনে হয় এইটাকে আর একটু বাড়ানো যেতে পারে। বিশেষ করে আমি একটু অন্যভাবে উদাহরণ দিই। আমি যখন মেডিকেল স্কুলে পড়াতাম, ওদের একটা সাবজেক্ট ছিল সোসাইটি অ্যান্ড হেলথ। তো ওইখানে একটা ডাক্তার একটা মানুষের সাথে কীরকম আচরণ করবে, আচরণটা কীরকম হলে রোগী কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে তার প্রবলেমগুলো শেয়ার করার জন্য, এই ধরনের কোর্স করানো হয় এবং ট্রেনিং করানো হয়। আমার মনে হয় যে পুলিশের জন্য এরকম এথিক্স এবং মোরালিটির উপরে কিছু ট্রেনিং এবং কোর্স করানো উচিত, যেটা তাদের ফাউন্ডেশন হিসেবে থাকবে। আমার মনে হয় যে এটা কিছুটা হলেও চেঞ্জ আনতে পারবে, এবং কেন এটা ইম্পর্টেন্ট সেটাও তাদেরকে জানানো। তারপরে যারা সৎ, যারা ভালো ব্যবহার করবে সেটার উপরে একটা আমি বলবো যে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ, যে রিওয়ার্ড যদি পায় সেটাও অনেককে এনকারেজ করবে, যে কিভাবে তারা পাবলিকের সাথে প্রাতিষ্ঠানিকভাবে, হ্যাঁ, এবং এটা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং ন্যাশনাল পর্যায়ে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা যেতে পারে, যাতে করে সবাই এনকারেজ ফিল করবে যে আমরা ভালো করতে চাই এবং ভালোর মধ্যে দিয়ে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কারণ যেহেতু এগুলো অ্যাকনলেজ করা হয় না, তখন তারা অন্যভাবে চিন্তা করে। আমি শেষে আরেকটু কথা বলতে চাই, কিছু এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যেতে পারে, যে বাংলাদেশ থেকে এ গ্রুপ অফ পুলিশ তারা অস্ট্রেলিয়াতে যেতে পারে 3 মান্থস 6 মান্থসের একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে। তারা ফুললি অস্ট্রেলিয়ান পুলিশ যেভাবে ফাংশন করে তাদের সঙ্গে সবসময় থাকবে। এটা না যে জাস্ট একটা টেবিলে বা একটা কনফারেন্স রুমে তারা কনভারসেশন হবে, তা না। তারা ফুললি 6 মান্থসের জন্য তাদের সঙ্গে ফিল্ডে কাজ করবে, এবং অস্ট্রেলিয়ান পুলিশ বা অন্য ডেভেলপ কান্ট্রির পুলিশগুলো ঠিক কীভাবে ডিল করে পাবলিকের সঙ্গে, তারা যদি এটা 6 মান্থস থাকে তাদের সঙ্গে, আমি মনে করি যে এটা একটা রেডিক্যাল চেঞ্জ আনবে আমাদের পুলিশ কর্মীদের মধ্যে। থ্যাংক ইউ। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা আপনার কাছ থেকে অস্ট্রেলিয়া, সাধারণভাবে অস্ট্রেলিয়ান জীবনযাপন এবং একই সাথে বাংলাদেশ পুলিশের সাথে অস্ট্রেলিয়া পুলিশের কিছুটা হলে পার্থক্য এবং তুলনা আমরা পেলাম, এবং একজন সেবা প্রার্থী হিসাবে আপনি বাংলাদেশের পুলিশের কাছে সেবা গ্রহণ করেছেন, তাদের কাছেও সেবা গ্রহণ করেছেন, তাদের সেবাতেও আপনি যেমন সন্তুষ্ট হয়েছেন, এবং সাম্প্রতিককালে পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত বিষয়েও পুলিশের সেবাতে আপনি সন্তুষ্ট হয়েছেন। আর স্বাভাবিকভাবে অন্যান্য বিষয়গুলো আপনি বলেছেন। তো আমার মনে হয় যে আমার এই ভিডিও থেকে, আপনার অভিজ্ঞতা থেকে আমার দর্শক যারা আছেন, আমার বন্ধু যারা আছেন, তারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা।